ইংলিশ আসছে খুব তাড়াতাড়ি শুধুমাত্র টুনসি বাংলা ইউটিউব চ্যানেলে। কি বুঝছেন কবিরাজ মশাই? খুবই জটিল ব্যাপার ভবানী বাবু, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আগের দিন আমি যে পাঁচনটা দিয়ে গিয়েছিলাম, সেই পাঁচনটা সময় মতন খাইয়েছিলেন তো মা? হ্যাঁ কবিরাজ মশাই, খাইয়েছি, কিন্তু আপনার দেওয়া পাঁচন খাওয়ানোর পরও কোনো উপকার হয়নি। কলেরা মহামারীতে গ্রামের পর গ্রাম এই পাঁচন খেয়ে বেঁচে গেল, কিন্তু এই মেয়ের বেলায় এই পাঁচন কাজ করল না। অদ্ভুত ব্যাপার। এই যে এই তেলটা প্রত্যেক দিন একবার করে সারা গায়ে মাখিয়ে দেবেন, তাহলে হয়তো যন্ত্রণাটা আর হবে না। আর এই পাঁচনটা আগের মতোই 8 ঘন্টা পর পর খাওয়াবেন। আচ্ছা কবিরাজ মশাই, ওর সুস্থ হতে এখনো কতদিন লাগবে? আমি যে পাঁচন আগের দিন আপনার মেয়েকে দিয়ে গিয়েছিলাম, লোকে বলে এই পাঁচন খাওয়ালে মৃত মানুষও জ্যান্ত হয়ে ওঠে, কিন্তু আজ যে পাঁচন আর তেল দিয়ে গেলাম, এর পরেও যদি 2 দিনের মধ্যে সুস্থ না হয়, তাহলে আমার আর কিছু করার নেই। তারপর সবই ওই উপরওয়ালার হাতে। আমি এখন আসি ভবানী বাবু। আচ্ছা কবিরাজ মশাই, আসুন। এই নীলু। হ্যাঁ বাবু বলেন। যা কবিরাজ মশাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাবু। দেন বাবু, আপনার ঝোলাটা আমারে দেন, আমি নিচ্ছি। মন খারাপ করিস নে, আমি তোদের আগেই বলেছিলাম যে এসব কোনো রোগ না, কোনো মানুষের কুনজর পড়লে টুকটাক করলেই এমন হয়। আমি বলি কি, একবার সদানন্দ বাবাকে ডাক, ওনার পা ভিটেতে পড়লে বাড়ির মঙ্গল হয়। তুমি একটু চুপ করবে মা? সারা দেশের বদ্যি কবিরাজ মেয়েটাকে সুস্থ করতে পারছে না, আর তোমার সদানন্দ বাবা সুস্থ করতে পারবে, তাও আবার ঝাড়ফুঁক করে? আহা মহামায়া, শোনো না, আমি বলি কি, এত কিছু তো করা হলো, স্বয়ং হেমন্ত কবিরাজ এসেও ওকে সুস্থ করতে পারল না। মা যা বলছে, একবার করে দেখা যাক না কি হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আমি খাজাঞ্চি মশাইকে বলে দিচ্ছি। মা, আপনার যা দরকার খাজাঞ্চি মশাইকে বলবেন। যাই, আমি গিয়ে বাবাকে খবর দেওয়ার ব্যবস্থা করি। যাই। জয় শিব শম্ভু। আসুন বাবা, আসুন। আপনার পথ চেয়েই অধীর অপেক্ষায় বসে আছি বাবা। তুই কি ভবানী মোহন? তোর মেয়ে কি অসুস্থ? হ্যাঁ বাবা, আমার মেয়ে আজ বহুদিন ধরে অসুস্থ। কোথায় তোর মেয়ে? তাকে নিয়ে আয়। বাবা, আমার মেয়ে কিছুদিন ধরে শয্যাশায়ী, খাট থেকে নামতে চলতে পারছে না। আপনারা যদি একটু কষ্ট করে ওর কাছে যান। যেতে তো হবে, লক্ষণ যে ভালো নয়। চল। যা ভেবেছি তার চেয়েও খারাপ অবস্থা। আচ্ছা মা, কবে থেকে তোর মেয়ের শরীর খারাপ করা শুরু হলো বলতে পারবি? হ্যাঁ বাবা, গত মাসের 18 তারিখ থেকে। দেখ তো সেদিন কি ছিল? বাবা, সেদিন নাগ পঞ্চমী ছিল। নাগ পঞ্চমী? কোনো বৈদ্য বা কবিরাজ কি ওর চিকিৎসা করেছে? হ্যাঁ বাবা, স্বয়ং হেমন্ত কবিরাজ ওর চিকিৎসা করেছেন, পাঁচন দিয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বাবা। আমি যতদূর শুনেছি হেমন্ত কবিরাজ
খুব বড় মাপের কবিরাজ, কিন্তু তার পাচনও কিছু করতে পারল না। আশ্চর্য! কাল শনিবার, মহাযজ্ঞের জন্য একটা ভালো দিন। কাল সকালে সূর্য উদয়ের প্রথম প্রহরের মধ্যেই একটা মৃত্যুঞ্জয়ী মহাযজ্ঞ শুরু করতে হবে, আর যজ্ঞ চলবে সন্ধ্যা পর্যন্ত। তার জন্য অনেকগুলো জিনিস লাগবে। সেই সব নিয়ে আপনি ভাববেন না বাবা, সব জিনিসের জোগাড় হয়ে যাবে। আপনি শুধু আমার মেয়েটাকে ভালো করে তুলুন। এই, তোরা যজ্ঞের একটা ফর্দ ওনাদের দিয়ে দিস। যথাজ্ঞা গুরুদেব। বেশ, তাহলে আমি এখন আসি। হর হর শিব শম্ভো, হর হর শিব শম্ভো। বাবা বলুন, কি হলো কি? যার অভিশাপ তোর মেয়ের ওপর পড়েছে সে হলো নাগরাজ্যের রাজা, স্বয়ং নাগমণির রক্ষক মহানাগ নীলাম্ব। কি বলছেন? নীলাম্ব? হায় রে হায়! বাবা, ও বাবা, আপনি বাঁচান আমার দিদি ভাইটাকে। ও তো বাচ্চা মেয়ে, ওকে কেন অভিশাপ দিল? আপনি ওকে বাঁচান বাবা, আপনি ওকে বাঁচান। সেটা কি আমি বলবো না, তুই নিজে মুখে বলবি ভবানী? আমি কি করে জানবো যে মহানাগ কেন আমার মেয়েকে অভিশাপ দিল? আমি সত্যিই জানি না। সত্যি বল ভবানী, সময় কিন্তু থেমে থাকে না। সত্যি বল, নচেত সব শেষ হয়ে যাবে। আমি সত্যিই জানি না। আমি যদি জানতাম তাহলে কি আর এরকম হতো? যদি জেনে থাকো তাহলে বলে দাও না। জামাই বাবা জীবন, যদি তুমি এই ব্যাপারে জেনে থাকো তাহলে বলে দাও। দেখ ভবানী, মিথ্যা বলিস না, এতে তোরই ক্ষতি। পরশু সোমবার, যদি পরশু দিনের মধ্যে নীলাম্বর কাছে ওই নাগমণি পৌঁছে না দেওয়া হয় তাহলে তাহলে কি বাবা? তাহলে শুধু তোর মেয়ে কেন, এই বংশকে শেষ হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কেউ না, মরবে, সব মরবে। কি সব যাতা বলছেন? কোথাকার মণি? আমি কেন সেই মণি আনতে যাব? বেশ, তবে হইল পরে তোর মেয়ে, এরপরে কোনো কুল কিনারা করতে পারবি না। হর হর শিব শম্ভো। এই না না, দাঁড়ান দাঁড়ান বাবা, আমি বলছি, আমি সব বলছি। আজ থেকে বহুদিন আগে, তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। আমি, মা আর বাবা থাকতাম। আমার বাবা ছিলেন একজন কাঠুরে। তিনি রোজ সকালে জঙ্গলে যেতেন কাঠ কাটতে, আর সেই কাঠ বিকেলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যে অর্থ উপার্জন হতো, সেই অর্থ দিয়েই আমাদের সংসার চলত। হঠাৎ একদিন ঘুমের মধ্যে আমার বাবা মারা যান। সেই 17 বছর বয়স থেকে সংসার চালানোর জন্য আমি নিজেই জঙ্গলে যেতে শুরু করলাম। বাবার মতো আমিও কাঠ কেটে সংসার চালাতাম। এইভাবেই আমাদের দিন কাটছিল। একদিন কাঠ কাটতে আমি জঙ্গলের পূর্ব দিকে যাই। সেখানে জঙ্গলটা উঁচু নিচু, খানিকটা টিলার মতো। আমি নিজের মতো কাঠ কাটছি। হঠাৎ দেখতে পাই আমার থেকে একটু দূরে একটা বাঘ। সে সামনের দিকে এগিয়ে আসছে। আমি বাঘটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি কাঠ কাটা বন্ধ করে নিজের কুড়াল হাতে নিয়ে নিঃশব্দে ওখান থেকে একটু দূরে গিয়ে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ি। কিছু সময় পর আমি উঁকি মেরে দেখি কোনো বাঘ নেই। আমি আনন্দিত হই। আমি মনে করি বাঘটা চলে গেছে। কিন্তু হঠাৎ আমার পেছনে একটা পায়ের শব্দ শুনতে পাই। তারপর
বিশাল এই গুহা, কি আছে এই গুহার ভেতরে? যাই, ভেতরে গিয়ে একবার দেখি। না না, থাক, কি দরকার যাওয়ার? যদি ভেতরে কোনো হিংস্র প্রাণী থাকে তাহলে... না বাবা, না, এত ভয় পেলে চলবে নাকি? সাহস করে ভিতরটায় ঘুরে দেখে আসি। এই যে জলে কুমির, ডাঙায় বাঘের মতো কাণ্ড। বাঘের থেকে বাঁচতে গুহায় ঢুকলাম, কিন্তু এখানে যে বড় সাপ বাবাজি বসে আছে। আরে ওটা কি? কি চকচক করছে সাপের মাথায়? ওটা তো একটা নাগমণি। সাপটা ঘুমোচ্ছে। এই সুযোগে যদি ওই মণিটা আমি নিয়ে নিতে পারি, তাহলে তাহলে আমাকে আর টাকা রোজগার করার জন্য এত কষ্ট করতে হবে না। আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। যে করেই হোক ওই মণিটা আমাকে নিতেই হবে। যেখানে ছিল সেখানেই মণিটাকে রেখে দাও। না, কিছুতেই রাখবো না। রেখে দাও, না হলে... তাহলে কি আমাকে মেরে ফেলবে? না, আমরা কাউকে হত্যা করি না, কিন্তু তুমি যদি মণিটা জায়গায় না রাখো, তাহলে আমরা তোমাকে গুহা থেকে বের হতে দেব না। এই মণিটা আমি খুঁজে পেয়েছি, এটা এখন আমার, সেই জন্য আমি এটা নিয়ে যাব। এই মণি তোমার নয়, এই মণি নাগরাজ্যের রাজা মহানাগ নীলাম্বের। তার মানে যত সময় এই মণি আমার কাছে আছে, এরা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি যদি এখান থেকে বেরোতে পারি, তাহলে নাগমণি আমার। না না না, এই নাগমণি আমার, আমার এটা, আমার 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 এটা। এই মনে দিয়ে তুমি ঠিক করছো না, একদিন অনেক বড় বিপদে পড়বে, তখন আমাদের কথা মনে পড়বে, আর সেই দিন তুমি নিজেই আসবে মনে ফেরত দিতে। তখন আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তারপর সেই মণি নিজের অধীনে রেখে দেনা করে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করি, তারপর বড় বাড়ি করি, বিয়ে করি, তারপরেই যা কিছু আপনারা দেখছেন। বুঝলাম। বাবা, এখন কি কোনো উপায় নেই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার? আছে, কিন্তু... কিন্তু কি বাবা? তুই আজই গিয়ে সেই মণি ফেরত দিয়ে আয়, আর মহানাগেশ্বর নীলাম্বর কাছে ক্ষমা চা। যদি তিনি ক্ষমা করে দেন, তাহলেই অমলিকা সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবি, একাই যাবি সেখানে, আর কাউকে সাথে নিবি না।
এসো ভবানী, এসো। কেমন আছো বলো? শুনলাম তুমি এখন জমিদার হয়ে গেছো, প্রচুর অর্থের মালিক তুমি। আরে তুমি কাঁদছো কেন? পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা, তোমার মেয়ে এখন কেমন আছে? আমার ভুল হয়ে গেছিল, আমি তোমাদের কথা বিশ্বাস করিনি। আমি তোমায় বলেছিলাম ভবানী, তুমি একদিন আমাদের কাছেই আসবে, আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও, দরকার হলে আমার। তুমি আগে যেখানে মণিটা ছিল সেখানে রেখে দাও। হে মহানাগ নীলাম্ব, আমায় ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি। আমার মেয়েটাকে সুস্থ করে দিন, দরকার হলে আপনি আমার প্রাণ নিন। যাও, আমি তোমায় ক্ষমা করলাম, কারণ তুমি মনির সাহায্যে যে অর্থ উপার্জন করেছ সেটা শুধু নিজের ও নিজের পরিবারের জন্য ব্যয় করনি। তোমার গ্রাম ও আশেপাশের গ্রামে যে যখন বিপদে পড়েছে তুমি তাকে তখনই সাহায্য করেছ। তোমার উদার মনের জন্য আমি তোমায় ক্ষমা করলাম। সত্যি বলছেন আপনি? আমি মহানাগ, আমি কোনো সময় মিথ্যা বলি না। কিন্তু মহানাগ, আমার মেয়ে। বাড়ি যাও ভবানী, চিন্তার কিছু নেই। তোমার কন্যা কাল সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যাও যাও ভবানী। ধন্যবাদ, ধন্যবাদ মহানাগ, ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের এই উপকার কোনোদিনও ভুলব না। আমি আমার বাড়ির পাশে একটা বড় নাগ মন্দির প্রতিষ্ঠা করব, আর প্রত্যেক নাগ পঞ্চমীতে ধুমধাম করে সেখানে পুজো করব। নাগরাজ নিজের কথা রাখে। পরের দিন সকালেই অমলিকা একেবারে সুস্থ হয়ে যায়। সারা বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। অমলিকা আবার আগের মতো পড়াশোনা, খেলাধুলা করতে শুরু করে। ভবানী সপরিবারে সদানন্দ বাবার সাথে নাগরাজের পূজার আয়োজন করে। ভবানী নিজের দেওয়া কথা অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা করে, আর সেই গুহা আজও এক অজানা রহস্য হয়েই রয়ে গেছে।